আসসালামু আলাইকুম। আজ আবার শাওয়ার গায়ে একটু হাওয়া লাগাই। অনেকে আমাকে বলছে আপনি জিয়াউর রহমানের সাথে না বলা যাবে না, সময়ে রাজনীতির সাথে, অর্থাৎ প্রথমে সামরিক প্রধান থাকা অবস্থা এবং পরে সরকার প্রধান রাষ্ট্রপতি হওয়ার পরেও তার সাথে থাকতেন, দৌড়াতেন, ঘুরছেন, তাকে নিয়ে অনেক প্রশংসা করেন। ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে প্রশংসা করেন, অথচ তার দলের বিরুদ্ধে কেন কথা বলেন? আমার উত্তরটা হলো, আমি দলের বিরুদ্ধে কথা বলি না, আমি দলের পক্ষেই কথা বলি। কিন্তু দলকে যারা ব্যবহার করে এই দলটাকে সর্বোচ্চ ক্ষতির দ্বার প্রান্তে নিয়ে গেছে, যে কয়েকজন মানুষ, তাদের বিরুদ্ধে কথা বলি। এবং তাদের মধ্যে একজন সালাউদ্দিন আহমেদ ওরফে শাওর উদ্ধতপূর্ণ আচরণ মিডিয়াতে আপনারা সবাই দেখেছেন। ভারতের দালালদের একজন হয়ে রয়ের ক্রোরে নির্দ্বিধায় নির্বিঘ্নে আরাম আয়েসে তাদের ঘরজামাই হয়ে থেকে 5ই আগস্টের পর দেশে ঢুকলো। তার সেখানকার মামলাগুলো খারিজ করে দিতে বর্তমান সরকার অনেকভাবে সাহায্য করে তাকে জেলমুক্ত, মামলা মুক্ত করে দেশে নিয়ে আসলো। অমনি বিএনপি তাকে তার দলের মুখপাত্র বানিয়ে দিলেন। এটা কার ইশারায়, কোন ইশারায়, কে দিল তাকে এই জায়গার দায়িত্ব নিতে? এবং দলের পক্ষে বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সামনে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন বৈঠকে তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বসার এই ক্ষমতা কে দিল? ভারত, অবশ্যই ভারত দিয়েছে। তারেক জিয়া দিতে না চাইলেও ভারত তাকে দিতে বাধ্য করিয়েছে, কারণ তারা তাদের কোচিং সেন্টার থেকে শিক্ষা দিয়েই এদেশে পাঠিয়েছে তাদের উদ্ধতপূর্ণ এই অশোভন বেয়াদবিটা প্রকাশ করবার জন্য। সালাউদ্দিন কাদেরের সর্বোচ্চ শত্রু বা সর্বোচ্চ বিপরীতমুখী শক্তি হলো জুলাই আগস্টের আন্দোলনকারী সৈনিকেরা। আমি তার দুইটি প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্যই শুধু একটি ভিডিও বানানো। একটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠকেই হাসনাত আবদুল্লাহ, সে বাম পাশে বসা, ডান পাশে হাসনাত আবদুল্লাহ বসা। হাসনাত আবদুল্লাহর গায়ে যথারীতি সেই গেঞ্জি, প্লেয়ারের গেঞ্জি, যে গেঞ্জি গায়ে দিয়ে সে প্লে করেছে, খেলা করেছে, সারা দেশকে কলরব মুখর, আনন্দ মুখর, একেবারে পুরো দর্শকের মতো মাতিয়ে তুলেছে। সেই গেঞ্জি, পায়ে ফিতেওয়ালা স্যান্ডেল পায়ে দিয়ে সালাউদ্দিন আহমেদের পাশে বসেছে। আমি বারবার এই ভিডিওটা দেখার চেষ্টা করেছি এবং শাওয়াকে ফলো করেছি, সে কিভাবে আর চোখে ঘৃণার দৃষ্টিতে হাসনাতের দিকে তাকাচ্ছে। তার যে বিলাসিতাপূর্ণ পোশাক, মাইকেল মধুসূদনের মতো সেই লন্ডন থেকে ইস্তারি করে নিয়ে আসা পরিপাটি সাদা সফেদ পাঞ্জাবি, বংশীয় ঐতিহ্যবাহী পরিবারের সদস্য, সেটার যত ধরনের পোশাকে তার চালচলনে প্রকাশ করবার সে চেষ্টা করেছে। এবং যতটা ঘৃণার চোখে হাসনাত আবদুল্লাহকে, ঘৃণা ভরে হাসনাত আবদুল্লাহকে ইগনোর করা যায়, তাকে তুচ্ছ তাচ্ছিল্য, কথা দিয়ে নয়, তার পুরা বিহেভিয়ার, শারীরিক বিহেভিয়ার, তাকানো, মুখের ফেস কাটিং যে ডাবয়, অত্যন্ত ঘৃণ্য, একটা পশুর মতো তার সেই ওই জায়গার বিহেভিয়ার সে প্রকাশ করেছে। দ্বিতীয়টা হচ্ছে আর একটা মিটিংয়ে তাসনিম জারার পাশে পায়ের পর পা তুলে এমনভাবে বসেছে যে বাংলার নবাব সলিমুল্লাহ সাহেব এত অহংকারী ছিলেন না। সলিমুল্লাহ সাহেব অহংকারী ছিলেন না। ঢাকা ভার্সিটি তৈরির জন্য তিনি যে অবদান রেখে গেছেন, লর্ড ক্লাইভের সাথে তিনি ফাইট দিয়ে তার টেবিলে তার হাতের লাঠি দিয়ে বাড়িয়ে বলে গেছেন ঢাকা ভার্সিটি কেন হচ্ছে না,
কেন অনুমোদন দিচ্ছেন না? পাশে দাঁড়ানো সেই লর্ড ক্লাইভের সৈনিকেরা তাকে গুলি করে হত্যা করে। স্যার সলিমুল্লাহ হল আমাদের স্মরণ করিয়ে দেয় তাদের কথা। তারা এতটা অহংকারী ছিলেন না। তারা মানুষের জন্য রবীন্দ্রনাথ যে জাতিকে ঘৃণা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, নবাব সলিমুল্লাহ স্যারেরা সেই জাতিকে জ্ঞান দিতে, সেই জাতিকে জাগরিত করতে, জ্ঞানী করে প্রতিবাদী মানুষ হিসাবে করাতে আপ্রাণ চেষ্টা করে গেছে। নিজেদের জীবনকে তারা উৎসর্গ করে গেছে। তো এই যে নব্য দালালেরা যেভাবে, আমি যারার কথা বলছিলাম, যে তার পাশে বসে তার দিকে পা তুলে দিয়েছে, যেটা বাম পা তুলে দিয়েছে ডান পায়ের উপরে, যেন একেবারে যারার পায়ের সাথে লাগো অবস্থা, ঘৃণা ভরে পা তুলে রেখে এবং চেয়ারের বাম দিকে সরে বসেছে। তাদের গায়ের হাওয়া যেন তার গায়ে না লাগে। হাসনাত আবদুল্লাহ যারার গায়ের হাওয়া, গায়ের যে একটা শরীরের যে দুর্গন্ধই তার সে প্রকাশ করার চেষ্টা করেছে, তার গায়ে যেন না লাগে। এখন আমি দুইটা কথা বলি সাওয়ার উদ্দেশ্যে। সাওয়া, তুমি কি একমাত্র দলীয় পদ বাদ দিলে তুমি কি, তোমার আর কিছু আছে? তুমি অস্তিত্বহীন একটা দেশের নাগরিক। কি করে খাবে তুমি? এই দালালি করা ছাড়া রাজনীতির মাঠ থেকে তোমাকে তাড়িয়ে দেওয়ার পরে তোমার খাওয়ার, তোমার পরিবার নিয়ে চলার মতো, হয়তো বিএনপির সময় যে অর্থ উপার্জন করেছো, রয়ের এজেন্ট হিসাবে আবার যে অর্থকড়িগুলো দিয়েছে সেইটা, অর্থাৎ দালালি প্রাপ্ত অর্থ। এটা শুধু না, ঘুষও না। বাংলাদেশের নূতন একটি রাজনৈতিক অঙ্গনে অর্থের উৎস হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি থেকে সংগ্রহ অর্থ, দালালি চাটুকার হিসাবে প্রাপ্ত অর্থ। এই অর্থের মালিক হলো এরা। যারা বিশ্ববিখ্যাত একজন ডাক্তার, তার পেশা আছে, রাজনীতি তার পেশা নয়। সে তার নিজস্ব পেশা দিয়ে অর্থ উপার্জন করে, সেটা দিয়ে চলে এবং ভবিষ্যতেও চলবে। তার ভিত্তি আছে, তার আন্তর্জাতিক পর্যায়ে মান সম্মান অবস্থান আছে, দলীয়ভাবে না, তার নিজস্ব পেশাদারিত্ব দিয়ে। সে তার শিক্ষাগত যোগ্যতার মানদণ্ডে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত সে পরিচিত হয়ে পড়েছে তার পেশাদারিত্ব দিয়ে। হাসনাত আবদুল্লাহ একজন রেমিটেন্স যোদ্ধার ছেলে। তার বাবা শ্রম দিয়ে এদেশের অর্থ এনেছে, বাইরের থেকে অর্থ এনেছে। তুমি তো সারা দেশের অর্থ বিদেশে পাঠিয়েছ। আর তার বাবা বাইরের থেকে টাকা দেশে এনে তার পরিবারকে এস্টাবলিশ করেছে, এবং সে যতটুকুন নিজের আয়ের পয়সা দিয়ে যেভাবে সংসার সাজিয়েছে, তার বাইরের আর কোনো অবৈধ অর্থের কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক পদটিকা বিক্রি করে তার অর্থ নেওয়ার দরকার নেই। সে কৃষকের ছেলে, সাধারণ মানুষের ছেলে। সে সাধারণ মানুষের সাথে আবার মিশে যাবে, ক্ষেত খামারে চলে যাবে, সে ছোট ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যে চলে যাবে। সে যে কোনো তার শিক্ষাগত যোগ্যতায় যে একটি জব পাবে, সে সেখানে চলে যাবে। সে সাধারণ পরিবারের ছেলে। রুমিন ফারহানা তো তাকে বলেছে ফকিন্নির পুত। আমরা তো সবাই ফকিন্নির পুত। আমরা যখন যা ইচ্ছা আমরা সেই শ্রম দিয়ে নিজের পরিবারকে চালাতে পারবো। কিন্তু তুমি সাওয়া কি করবে? তুমি কি জানো, কি পারো, তোমার কি দক্ষতা আছে? শিক্ষাগত যোগ্যতা আছে, হয়তো কোচিং সেন্টার খুলবে, প্রাইভেটে কোচিং সেন্টার। সেটাও এক ধরনের প্রতারণার ফাঁদে পরিণত হয়েছে বাংলাদেশে। এই কোচিং সেন্টার বারবার যেটা নিয়ে প্রশ্ন উঠছে, যেখান থেকে প্রশ্ন আউট হয়, যেখান থেকে জাতিকে সেই শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়। তার কাছে প্রাইভেট না পড়লে মাস্টাররা পাস করায় না, প্র্যাকটিক্যালে নাম্বার দেয় না, বিভিন্ন অপবাদে দুষ্টে এরা দুষ্ট গরুর মতো, দুষ্ট ঘোড়ার মতো অপবাদের ঝুড়ির ভিতরে, ময়লার ঝুড়ির ভিতরে ওই পরিবেশটাও নিপতিত আছে। তুমি আর কি করবে? তোমার ব্যক্তিগত আর কি পারফরমেন্স আছে? রাজনীতির বিএনপির দলের থেকে বের হয়ে যাওয়ার পরে তুমি কি করবে? সাধারণ মানুষ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্যই তো না, জুতা দিয়ে পিটাইয়ে জানেই যেখানেই যাবে। দলের বাইরে এসে দেখো সালাউদ্দিন, দলের বাইরে এসে সাধারণ মানুষের সাথে তুমি মিশে দেখো তোমার কোন পর্যায়ে নিয়ে যাবে। এদেশের বহু নেতাকে জুতার মালা পরিয়ে যে সদ্য সিইসিদেরকে যেভাবে
জুতার মালা পরিয়েছে, বিভিন্ন আমলিগ নেতাদের যেভাবে ধরে ধরে জুতার মালা পরিয়ে মাথার চুল চেঁচে তোমাকে রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, শুধু এই জন্য যে তুমি জুলাই আগস্টকে অবহেলা করেছো, ঘৃণা করেছো, তুচ্ছ তাচ্ছিল্যর চোখে দেখেছো এবং সেই জুলাই আগস্টের আন্দোলনকে কিভাবে ধ্বংস করা যায়, বিলীন করে দেওয়া যায়, সেটাকে কিভাবে ইতিহাস থেকে, বাংলার মানুষের মন থেকে চিরদিনের জন্য মুছে ফেলা যায়, তার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছো তুমি তোমার দলীয় পদের অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে, দলীয় শক্তি প্রয়োগ করে সেটার পিছনে তুমি লেগে আছো। দলের হাইকমান্ড বলছে একটা, তুমি করছো আর একটা। যদিও তো হাইকমান্ডের বাইরেই আমার যেটা ধারণা, তারেক জিয়া বিএনপির মুখপাত্র হিসেবে তোমাকে অনুমতি বা নিয়োগ দেয়নি, দিলে সেটা আমরা মিডিয়াতে জানতাম, দেখতাম। কোনো কিছুই না, তুমি পূর্বের পদে থেকেই ভারত তোমাকে বিএনপির সকল কাজের ভিতরে থাকার জন্য প্রেসার দিয়ে, সবাইকে পিছিয়ে দিয়ে তোমাকে সামনে এনে দিয়েছে কথা বলার জন্য। তুমি ভারতের যে রয়্যাল এজেন্ট, এটা এখন পরিষ্কার। বিএনপির ভিতরেও, বিএনপির হাইকমান্ড, স্থায়ী কমিটি, যে কোনো জায়গার লোকই হোক, তারাও জানে যে সালাউদ্দিন আহমেদ রয়ের একজন প্রতিনিধি, দ্বারা নিয়োগ প্রাপ্ত বিএনপির মুখপাত্র। অতএব এই কর্মকাণ্ড যা হচ্ছে, মিডিয়ায় যেটা ধারণ করে রাখছে, মানুষ যেটা মেমোরিতে ধারণ করে রাখছে, তার প্রতিফলন একদিন লাগবেই। একদিনের শুধু জবাবদিহি না, অত্যন্ত কঠিনভাবে এটার দায়িত্বের যে ফলাফল, সেটা তোমাকে ভোগ করতেই হবে। অতএব মানুষের হয়ে, মানুষের সাথে, এদেশের মানুষ আমরা 75 থেকে 80% নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন আয়ের শ্রেণীর মানুষ, কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, আর 10% হলো রাষ্ট্রের এই সাধারণ মানুষের ধন সম্পদ অর্থ কেড়ে নিয়ে রাষ্ট্রকে তারা দুর্বৃত্তায়নের ভিতরে নিয়ে এসে শোষণের জায়গায় বসে নিজেদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়ে নেতা হিসাবে বসে আছে। মুষ্টিমেয় কয়েকটি রাজনৈতিক দলের নেতা হিসাবে পরিচিতি পেয়ে তাদের হাতে এতটা ক্ষমতা যে তারা ছাড়া আর কেউ রাষ্ট্রের ধারক বাহক বা নীতি নির্ধারণের পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তারাই বংশ পরম্পরায় এদেশের মানুষকে একটি ক্ষুদ্র কৃতদাসের খামার হিসাবে, জনমানুষের খামার হিসাবে ব্যবহার করে আসছে এবং সেই চৈতন্যই এই সালাউদ্দিন আহমেদের কার্যকলাপের ভিতরে প্রতীয়মান হচ্ছে। অতএব মানুষ জাগতে শিখেছে, কথা বলতে শিখেছে। 5ই আগস্ট মানুষকে অনেক কিছু জানিয়ে দিয়ে গেছে, বুঝিয়ে দিয়ে গেছে, শিখিয়ে দিয়ে গেছে কিভাবে আন্দোলনে মরতে হয়, আন্দোলনের অন্তর্ভুক্তির ভিতরে যেতে হয়। দলের পরিচিত মার্কা মারার লোক বাদ দিয়ে সবই 5ই আগস্টের, জুলাই আগস্টের সদস্য। হয় সরাসরি মাঠে ছিল, মানসিক সমর্থন ছিল, মানে সাইকোলজিক্যাল যত ধরনের লজিস্টিক সাপোর্ট, একজন দোকানি, একজন মা কিভাবে বিনা পয়সায়, একজন ভ্যানের বিভিন্ন দ্রব্য বিক্রেতা, তারা কিভাবে মানুষকে বিলিয়ে দিচ্ছিল বিনা পয়সায়। এই যে মানসিক সাপোর্ট, স্নেহতান্ত্রিক সাপোর্ট, এটা মানুষের, বাংলাদেশের মিনিমাম 13 থেকে 14 কোটি মানুষের সমর্থনই ছিল জুলাই আগস্টের আন্দোলনের পক্ষে। অতএব সাবারা যারা এখনও এই মানুষকে ইগনোর করছে, ঘৃণার চোখে দেখছে এবং তারাই সর্বা হওয়ার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করার চেষ্টা করছে। গত পরশুদিন নুরুল হক নূরের উপরে যে লাঠিচার্জ হয়েছে, এই লাঠির মাথা কি শিক্ষা দিচ্ছে, শিক্ষা গ্রহণ করেন। অদূর ভবিষ্যতে এই লাঠি কার দিকে কখন ধেয়ে আসবে বলা যায় না। অতএব সালাউদ্দিন আহমেদের গায়ে ওই যারা হাসনাতদের হাওয়া সে লাগতে না দিলেও
হাওয়া গিয়ে তার শরীরে রাখবে। আসসালামু আলাইকুম।